Dear viewers, welcome back to my channel English Grammar. Dear viewers, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর আলোচনার ধারাবাহিকতায় অলরেডি কম্প্যারিজন অফ ডিগ্রি বা ট্রান্সফরমেশন অফ ডিগ্রির আলোচনা শুরু করেছি, যার উপর বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে। যারা ক্লাসগুলো মিস করেছো তাদের সুবিধার্থে আজকের ভিডিও ডেসক্রিপশনে সেই ক্লাসগুলোর লিংক দিয়ে রাখবো। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে নেবে। ক্লাসগুলো কেন দেখে নিতে হবে? আসলে ইংলিশ গ্রামারের প্রত্যেকটি পার্ট প্রত্যেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বলছি, কোনো একটি পার্টকে বাদ দিয়ে অন্য কোনো একটি পার্ট খুব ভালোভাবে আয়ত্ত করা আসলে সম্ভব নয়। তো শিক্ষার্থীবৃন্দ, যাই হোক, আমি আশা করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, কথা হচ্ছে আমার চ্যানেলটি তোমরা কেন সাবস্ক্রাইব করবে? ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা বাংলা ভাষাভাষী, বিশেষ করে ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখে থাকি, তাদের কাছে এই গ্রামার শেখার বিষয়টা যেন একটা অ্যাটম বোমের মতো, হ্যাঁ, ঠিক হিরোশিমা নাগাসাকির ধ্বংসলীলার মতো। তো শিক্ষার্থীবৃন্দ, আসলে গ্রামার শেখার বিষয়টা হচ্ছে কি, এটা আমরা স্ট্যান্ডার্ড, আমরা যে ইংরেজিটা শিখে থাকি এটা স্ট্যান্ডার্ড ফর্মের ইংরেজি। হ্যাঁ, হয়তো অনেকে মনে করতে পারো, বলে থাকতে পারো যে স্যার, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই গ্রামারটা কি খুব জরুরি? তাহলে বলবো যে না, খুব জরুরি নয়। তবে আবার গ্রামার না শিখে খুব ভালো যে ইংরেজি বলা যায় তাও কিন্তু নয়। কাজেই যে কোনো ভাষা শিক্ষার এই যে 4টি ধাপ রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, তো রিডিং রাইটিংয়ের জন্য তো মাস্ট গ্রামার অবশ্যই লাগবেই। তো আর স্পিকিং, লিসেনিং, এই দুটো ফর্মের জন্য, এই দুটো মাধ্যমের জন্য আসলে ইংরেজি গ্রামার অতটা আবশ্যক না হলেও একেবারেই আবশ্যক নয় তা কিন্তু ঠিক নয়। এই জন্যই ইংরেজি গ্রামারের যে ভয়, ইংরেজি গ্রামারের যে আতঙ্ক, সেটি দূর করে দেওয়ার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আর তাই আমার চ্যানেলটির নামও রেখেছি আমি কি, ইংলিশ গ্রামার। হয়তো অন্য কোনো নামও রাখতে পারতাম, কিন্তু ইংলিশ গ্রামার এই মানে নামটির সঙ্গেই, নামটি উচ্চারণ করতে করতে নামটির সঙ্গে পরিচিত হতে হতেই যাতে কিছুটা হলেও তোমাদের গ্রামারের আতঙ্ক কেটে যায়। তাই শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা সাবস্ক্রাইব করবে এবং গ্রামারের সকল ভয়কে জয় করার চেষ্টা করবে। আর হ্যাঁ, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে এসেছো তাদের অশেষ ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনার এই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ট্রান্সফরমেশন অফ অ্যাডজেক্টিভস বা ট্রান্সফরমেশন অফ কম্প্যারিজন অফ ডিগ্রি, ঠিক আছে, এই যে টার্মেই যে নামেই ডাকো না কেন, তো আমরা কি করব, আজকে যে এক্সারসাইজগুলো আলোচনা করব, যে স্ট্রাকচারগুলো আলোচনা করব, সেই স্ট্রাকচারগুলো আসলে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই ক্লাস 6 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10, 11, 12, কেমন, এই 7টি বছর তো জানবেই, থাকবেই। শুধু তাই না, যারা উচ্চতর শিক্ষা অর্জন করতে যাবে, বিশেষ করে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের আবশ্যক হিসেবে ইংরেজি আছে। তাছাড়া ভর্তি যুদ্ধ তো আছেই, ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে গেলে ইংরেজি মাস্ট লাগবেই। আর সবচেয়ে বড় লড়াইয়ের ক্ষেত্র কোনটি? ইয়েস, কর্মজীবন, কর্মসংস্থান। একটা ভালো কর্মসংস্থান খুঁজে পেতে হলেও কিন্তু ইংরেজির কোনো বিকল্প নেই। আর সেখানে লিসেনিং, স্পিকিং তোমাদের যতটা না হেল্প করবে, তার চেয়ে অনেক বেশি হেল্প করবে ইংলিশ গ্রামার। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে পাওয়া যায় যে গ্রামার সংশ্লিষ্ট প্রশ্নই কিন্তু সেখানে বেশি থেকে থাকে। লিসেনিং, স্পিকিং তো নয়, এই ইংলিশ গ্রামারের
যে আরও একটি পার্ট রয়েছে রাইটিং টেস্ট। কেমন? হ্যাঁ, রাইটিং টেস্টও অনেক সময় দেখা যায়, তবে গ্রামার পার্টের মতো কিন্তু অত বেশি দেখা যায় না। তাই শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে তোমরা থাকবে, দেখবে তোমরাই আমার চ্যানেল থেকে অনেক অনেক বেশি বেনিফিটেড হবে, যা তোমরা এতদিনে অনেক নামজাদা স্কুলের নামজাদা শিক্ষকের কাছে প্রাইভেট পড়েও যে সুবিধাটি পাওনি, বা অনেক বড় বড় সাইনবোর্ডধারী কোচিং সেন্টারে ভর্তি হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোচিং করেও খুব একটা লাভবান হওনি না শিক্ষার্থীবৃন্দ। তাই বলছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ঘরে বসে বিনা খরচে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ পাঠগুলো সম্পর্কে জানো, তোমরা নিজেরা জানো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি বলছি কি, আসলে এই ইংরেজি গ্রামার শেখার জন্য অনেকে হয়তো মনে করতে পারো, স্যার এই বয়সে এসে, বা ভাইয়া এই বয়সে এসে আর ইংরেজি গ্রামার কী শিখব? আসলে শেখার কোনো শেষ নেই। কথায় আছে না, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখার সময়। তাই শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ইংরেজি গ্রামারের ভয়কে জয় করো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। আর আলোচনা আমার কি হতে পারে তা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বোর্ডে লক্ষ্য করেছো। সেন্টেন্স স্ট্রাকচারগুলোর সঙ্গে তোমরা আগে থেকেই পরিচিত আছো। যেমন এখানে ফার্স্ট স্ট্রাকচারটি আছে কি, নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ ইজ সো ওয়াইজ অ্যাজ হিজ গ্র্যান্ডফাদার। তো সো অ্যাজ বা অ্যাজ বা নো আদার, এগুলো কি অবশ্যই পজিটিভ সেন্টেন্সের লক্ষণ, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে খুব সহজে সুপারলেটিভ করতে পারি বা কম্পারেটিভ করতে পারি, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার এই স্ট্রাকচারের সেন্টেন্সগুলো আমরা কিভাবে খুব সহজে কম্পারেটিভ করতে পারি। আমরা অলরেডি পজিটিভ সেন্টেন্সকে কিভাবে খুব সহজে সুপারলেটিভ করা যায় তা শিখে এসেছি। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখা যাক আমরা কিভাবে এই স্ট্রাকচারের সেন্টেন্সগুলোকে আমরা খুব সহজে কম্পারেটিভ করতে পারি। এখানে নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ ইজ সো ওয়াইজ অ্যাজ হিজ গ্র্যান্ডফাদার। আমাদের গ্রামের অন্য কোনো মানুষ, অন্য কোনো লোক তার দাদার মতো জ্ঞানী নন। আমাদের গ্রামের অন্য কোনো মানুষ তার দাদার মতো জ্ঞানী নন। তাহলে শেষে যে অ্যাজটি রয়েছে, এই অ্যাজের পরের অংশ কি হবে? এই অ্যাজের পরের অংশ কি আছে? হিজ গ্র্যান্ডফাদার। অর্থাৎ আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে, আমাকে দেখতে হবে শেষে যে অ্যাজ আছে, অ্যাজের পরের অংশে কি দেওয়া আছে। অ্যাজের পরের অংশে যেমন এখানে দেওয়া আছে কি, হিজ গ্র্যান্ডফাদার, আর তাই হবে আমার তৈরিকৃত কম্পারেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট নিয়ে নিলাম। সাবজেক্ট হচ্ছে হিজ গ্র্যান্ডফাদার। ওকে, তাহলে সাবজেক্টের পরে কি? অবশ্যই ভার্ব আসবে। এখানে ভার্ব দেওয়া আছে কি, ইজ। লক্ষ্য করো, এখানে সাবজেক্ট ছিল নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ। নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ, এখানে ম্যান সিঙ্গুলার, তাই ভার্বটিও হয়েছে সিঙ্গুলার। অবশ্য আমাদের বর্তমান তৈরিকৃত যে সাবজেক্ট হিজ গ্র্যান্ডফাদার, এটিও সিঙ্গুলার। কাজেই আমরা সরাসরি ওই ভাবটিকেই ফলো করতে পারি বা লিখতে পারি। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরের কাজটি হচ্ছে আমাকে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে, কম্পারেটিভ ফর্ম। কার কম্পারেটিভ ফর্ম? এখানে সো বা অ্যাজের মাঝখানে যে পজিটিভ ফর্মটি দেওয়া আছে, অর্থাৎ এই যেখানে ওয়াইজ মনোসিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, কাজে এটার সঙ্গে শুধু আর যোগ করেই কম্পারেটিভ করা যায়। তাহলে কি লিখব? ওয়াইজার। হিজ গ্র্যান্ডফাদার ইজ ওয়াইজার। আর বরাবরের মতো
যে কোনো কম্প্যারেটিভ স্ট্রাকচারের সেন্টেন্সের জন্য আবশ্যক একটি ওয়ার্ড, তা হচ্ছে দেন। এরপরের স্টেজে লক্ষ্য করব সাবজেক্ট, প্রদত্ত সাবজেক্ট, নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ। নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ এই সাবজেক্টটিকে আমি দেনের পরে ব্যবহার করব, তবে একটু পরিবর্তন করে, কি নো এর জায়গায় এনি ব্যবহার করে। তাহলে কি হবে? এনি আদার ম্যান ইন আওয়ার ভিলেজ। ইয়েস, এনি আদার ম্যান ইন আওয়ার ভিলেজ। এনি আদার ম্যান ইন আওয়ার ভিলেজ। তাহলে সেন্টেন্সটি কী হলো? হিজ গ্র্যান্ডফাদার ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন আওয়ার ভিলেজ। তার দাদু গ্রামের অন্য সকল মানুষের চেয়ে, অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি জ্ঞানী। কি ঠিক আছে তো? তাহলে অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? না, অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। তার মানে আমাদের অ্যান্সারটি রাইট। আমি তোমাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি, ফার্স্ট স্টেজে অর্থাৎ যে কোনো ধরনের পজিটিভ স্ট্রাকচারের সেন্টেন্স বা নো আদার যুক্ত পজিটিভ স্ট্রাকচারের যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সটির শেষে যে অ্যাজ রয়েছে, অ্যাজের পরের অংশ, যেমন এখানে ছিল কি হিজ গ্র্যান্ডফাদার, তাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। সেই সাবজেক্টের গতি প্রকৃতি অনুযায়ী ভার্ব ব্যবহার করব। এরপরে থার্ড স্টেজে এসে কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ সো এবং অ্যাজের মাঝখানে যে অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া আছে, পজিটিভ ফর্ম দেওয়া আছে, তার কম্পারেটিভ ফর্ম। এরপরে অতি আবশ্যক ওয়ার্ড দেন। এরপরে প্রথম যে সাবজেক্টটি দেওয়া ছিল নো আদার, এটাকে একটু পরিবর্তন করে, একটু পরিমার্জন করে লিখব এনি আদার, অর্থাৎ নো আদার থাকলে দেনের পরে আমি কী ব্যবহার করব? এনি আদার। ওকে, তাহলে এখানে সেন্টেন্সটি হয়েছে কি নো আদার ম্যান, ইয়েস, হিজ গ্র্যান্ডফাদার ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। ওকে, তাহলে এখানে প্রথম দেখায় মনে করতে হবে যে নো আদার যুক্ত সেন্টেন্সের কম্পারেটিভ করতে হলে দেনের পরে এনি আদার ব্যবহার করতে হবে। এটা সর্বপ্রথম মাথায় গেঁথে নিতে হবে। ওকে, নেক্সট, অল আদার অ্যানিম্যালস আর নট সো কোয়াইট অ্যাজ দ্য কাউ। এখানে অন্য যে স্ট্রাকচারগুলো আছে ফার্স্ট সেন্টেন্সের স্ট্রাকচার থেকে সেকেন্ড স্ট্রাকচারটির ভিন্নতা কোথায়? এখানে ছিল কি নো আদার, এখানে হয়েছে অল আদার। ওকে, তো অল আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সের কম্পারেটিভ করা আরও সহজ। কেন সহজ সেটা আমরা আসছি। আর অন্যান্য যে স্টেজগুলো, কিভাবে আমি সাবজেক্ট সিলেকশন করব, কিভাবে ভার্ব সিলেকশন করব, কখন আমি কম্পারেটিভ ফর্ম নিব, কম্পারেটিভ ফর্মের পরে কি লিখব, 1 নম্বর স্ট্রাকচারে ঠিক যেভাবে করে এসেছি, 2 নম্বর স্ট্রাকচারেও কিন্তু সেম কেস। দেখো তো শেষেই অ্যাজ আছে, এখানে কি আছে? ইয়েস, শেষের অ্যাজের পরে কি আছে? দ্য কাউ। তাহলে দ্য কাউকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, দ্য কাউ, এবং এরপরে আগে ভার্ব ছিল কি আর। এ কারণ এখানে অল আদার অ্যানিমেলস প্লুরাল সাবজেক্ট ছিল, তাই আর হয়েছে। এখন আমার তৈরিকৃত সাবজেক্টটি দ্য কাউ, যেটি কি সিঙ্গুলার, কাজে অবশ্যই এখানে আর ব্যবহার না করে কি ব্যবহার করব? ইজ। আর এখানে পজিটিভ ফর্ম দেওয়া আছে কোয়াইট, যার কম্পারেটিভ ফর্ম ইয়েস কোয়াইটার। দ্য কাউ ইজ কোয়াইটার দেন ইয়েস। হ্যাঁ, যে কথাটি বলছিলাম যে অল আদারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে অল আদার অংশটি কোনো পরিবর্তন না করে আমরা সরাসরি দেনের পরে ব্যবহার করব, অর্থাৎ অল আদার অ্যানিমেলস। ওকে, অল আদার অ্যানিমেলস, দ্য অল আদার অ্যানিমেলস আর নট সো কোয়াইট। অন্য সকল প্রাণী গরুর মতো শান্তশিষ্ট নয়, অর্থাৎ গরু কি খুব শান্ত প্রাণী। আর এখানে বলা হচ্ছে যে গরু অন্য সব প্রাণীর চেয়ে বেশি শান্ত। ঠিক আছে, নেক্সট, ভেরি ফিউ বুকস ইন মাই লাইব্রেরি ইজ সো ফানি অ্যাজ দিস। তাহলে আগের মতোই শেষে অ্যাজ আছে, অ্যাজের পরে কি আছে? অ্যাজের পরে দিস আছে, যাকে আমি এখন সাবজেক্ট হিসেবে নিলাম। এরপরে এখানে দিসের এখানে প্রেজেন্ট টেন্স ছিল, কাজেই এখানেও আমার প্রেজেন্ট টেন্স হবে
সরি এই সেন্টেন্সটি ভেরি ফিউ বুকস ইন মাই লাইব্রেরি, ইয়েস এখানে হওয়ার কথা ছিল কি আর, কারণ এখানে বুকস আছে প্লুরাল নাম্বার, কিন্তু এখন যে সাবজেক্টটি আমার আছে কি দিস সিঙ্গুলার, কাজেই লিখব ইজ। এরপরে যে পজিটিভ ফর্ম দেওয়া আছে ফানি, যার কম্পারেটিভ ফর্ম ফানিয়ার, অর্থাৎ ওয়াইটা আই হয়ে গেল। দিস ইজ কল্ড রুল অফ স্পেলিং, অর্থাৎ কোনো মনোসিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভের যদি শেষে ওয়াই থাকে, আছে ওয়াই এর আগে এন মানে কনসোনেন্ট আছে, তখন ওয়াইটা আই করে দিয়ে ইয়ার যুক্ত করতে হবে, তাহলে দিস ইজ ফানিয়ার। ইয়েস অতি আবশ্যক ওয়ার্ড। দেন ভেরি ফিউ, যখন তোমার সেন্টেন্সে ভেরি ফিউ থাকবে তখন দেনের পরে আমরা কি নো আদার দেব, এখানে তো সরি এনি আদার দিব না, নো আদার থাকলে এনি আদার দিতাম, অল আদার থাকলে অল আদার দিতাম, কিন্তু ভেরি ফিউ থাকলে কি দিব, মোস্ট আদার অর মেনি আদার। ইয়েস মোস্ট আদার অর মেনি আদার, ওকে যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। এরপরে প্রথম সাবজেক্ট আমার কী ছিল, ভেরি ফিউ বুকস, তাহলে ভেরি ফিউ এর পরিবর্তে আমরা মোস্ট আদার বা মেনি আদার ব্যবহার করেছি। এরপরে বাকি অংশটা বুকস ইন মাই লাইব্রেরি, ওকে বুকস ইন মাই লাইব্রেরি, ওকে তাহলে ভেরি ফিউ বুকস ইন মাই লাইব্রেরি আর সো ফানি অ্যাজ দিস, খুব কম সংখ্যক বই বা এই বইটির মতো অন্য বইগুলো অতটা ফানি নয়, খুব কম সংখ্যক বই এই বইটির মতো ফানি বা মজাদার। এখানে বলা আছে যে দিস ইজ ফানিয়ার, এটি বেশি মজাদার দ্যান মোস্ট আদার বুকস ইন মাই লাইব্রেরি, আমার গ্রন্থাগারের অন্য সকল অধিকাংশ বই থেকে, আমার গ্রন্থাগারের অধিকাংশ বইয়ের চেয়ে এই বইটি বা এইটি বেশি মজাদার। ওকে নেক্সট, রংপুর ইজ নট সো বিজি অ্যাজ ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, বরাবরের মতো এখানে নো আদার নেই, অল আদারও নেই, ভেরি ফিউও কিন্তু নেই। তাহলে যখন প্রদত্ত সেন্টেন্সে নো আদার, অল আদার বা ভেরি ফিউ এগুলো থাকবে না, তখন আমি কিভাবে খুব সহজে এটিকে কম্পারেটিভ করতে পারি। আসলে মোটামুটি নিয়মটা একই, ঠিক আছে, শুধু একটুই পার্থক্য, সেটা হচ্ছে নো আদার, অল আদার বা এখানে ভেরি ফিউ নেই, এই তো নো প্রবলেম। রংপুর ইজ নট সো বিজি অ্যাজ ঢাকা, দ্বিতীয় যে অ্যাজ আছে, অ্যাজের পরে যেটি আছে সেটি কি ঢাকা। ইয়েস ঢাকা, এখানে বলা হচ্ছে ঢাকা, রংপুর ইজ নট সো বিজি অ্যাজ ঢাকা, রংপুর ঢাকার চেয়ে ঢাকার মতো বিজি নয়, রংপুর ঢাকার মতো ব্যস্ত শহর নয়। তার মানে কি ঢাকা বেশি বিজি, তাই না, কার চেয়ে, রংপুরের চেয়ে। তাহলে ঢাকা ইজ বিজিয়ার, ঢাকা ইজ বিজিয়ার। হ্যাঁ কেন ওয়াইটা আই হয়েছে আমি অলরেডি বলে দিয়েছি, ঢাকা ইজ বিজিয়ার। আর দেখো এই পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন, আগের যে ফর্মুলা, আগের যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো কিন্তু এখানেও অ্যাপ্লাই করা হয়েছে। দেখো শেষে অ্যাজ আছে, অ্যাজের পরের যে শব্দগুচ্ছ সেটিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এই সাবজেক্টের প্রকৃতি অনুযায়ী এখানে কি ভার্ব নিয়েছি। এরপরে পজিটিভ ফর্ম দেওয়া আছে বিজি, যার কম্পারেটিভ ফর্ম ব্যবহার করেছি। এরপরে আবশ্যক ওয়ার্ড দেন ব্যবহার করেছি। এখন এখানে নো আদার বা অল আদার বা ভেরি ফিউ নেই, তো কি হয়েছে, যা আছে তাই হবে, যা আছে তাই আমরা ওখানে নিয়ে গিয়ে বসাবো। নো আদার না থাকলে কি করব, ঢাকা ইজ বিজিয়ার দ্যান রংপুর, ঢাকা ইজ বিজিয়ার দ্যান রংপুর। ওকে আচ্ছা শিখে বন্ধুরা, এই স্ট্রাকচারের সেন্টেন্সকে, অর্থাৎ যখন তোমার সেন্টেন্সে নো আদার, মোস্ট আদার, মেনি আদার, ভেরি ফিউ, অল আদার এগুলো থাকবে না, তখন যদি তোমার প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হয়, ইয়েস নেগেটিভ আছে কি, নেগেটিভ যদি হয়, এখানে আমরা এই তিনটি ফর্মুলা অনুযায়ী না করেও
খুব সহজে করতে পারি। দেখো কিভাবে, সেটি হচ্ছে সাবজেক্টের জায়গায় রয়ে গেল, অর্থাৎ আগে প্রদত্ত সাবজেক্ট, প্রদত্ত ভার্ব, আর এই যে নট সো এর পরিবর্তে আমি মনে করো নট সো এর পরিবর্তে একটি ওয়ার্ড ব্যবহার করব, নতুন একটি ওয়ার্ড লেস। ইয়েস, লেস। তারপরে যে পজিটিভ ফর্মটি দেওয়া আছে, হ্যাঁ, দেন। ইয়েস, এই যে অ্যাজের জায়গায় আমি কি ব্যবহার করলাম, দেন। তারপরে হচ্ছে যা আছে তাই। অর্থাৎ এখানে সামন থেকে পিছনে, পিছন থেকে সামনে ওয়ার্ড টানা হেঁচড়া করার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। সাবজেক্ট যা আছে তাই থাকবে, ঠিক আছে, এক্সটেনশন যা আছে যেখানে তাই থাকবে, ভার্ব সাবজেক্ট যা আছে তাই, মানে কি ভার্ব যেখানে যা আছে তাই, নতুন করে কোনো ভার্বের টেনশন করতে হচ্ছে না। অর্থাৎ এটি খুব সংক্ষেপে মনে রাখার বুদ্ধি হচ্ছে যে নট সো যদি তোমার সেন্টেন্সে নো আদার, অল আদার বা ভেরি ফিউ না থাকে, আর যদি সেন্টেন্সে নট সো থাকে, তবে এই নট সো এর জায়গায় লেস, LESS, আর দ্বিতীয় যে অ্যাজটি আছে তার জায়গায় দেন। তাহলে কিন্তু তোমার কেল্লা ফতে। রংপুর ইজ লেস বিজি দেন ঢাকা, অর্থাৎ রংপুর ঢাকার চেয়ে কম বিজি। কি অর্থের কোনো পরিবর্তন হলো? পরিবর্তন। Our next structure, this card is so gorgeous as that. This card is so gorgeous as that. আচ্ছা, তাহলে শেষে অ্যাজ আছে, ইয়েস, অ্যাজের পরে কি দেওয়া আছে? অ্যাজের পরে দেওয়া আছে দ্যাট। তাহলে ওই ওয়ার্ডটিকে আমি এখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। ওকে, আচ্ছা, দ্যাট। আচ্ছা, লক্ষ্য করো, দিস কার এখানে কিন্তু হওয়ার কথা ছিল অ্যাজ দ্যাট কার, অ্যাজ দ্যাট কার, সেটি কিন্তু হয়নি। অর্থাৎ কোনো ওয়ার্ডের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি একটি সেন্টেন্সের মাধুর্যতা, একটি সেন্টেন্সের শ্রুতি মধুরতা, একটি সেন্টেন্সের সার্থকতা নষ্ট করে দেয়। তাই বলছি, এখন আগে এখানে নাউনটি ছিল, এই নাউনের পরিবর্তে ওখানে কিন্তু পুরো নাউন, অর্থাৎ দিস কার, কেমন দিস কার, এটার পুরোটার পরিবর্তে ওখানে দ্যাট হয়েছে। তাই আমরা আগে এখানে নাউন ব্যবহার করব, এরপরে ওটাখানে প্রোনাউনকে ট্রান্সফার করব। তাহলে এখানে কি লিখব? দ্যাট কার। ওকে, দ্যাট কার। আর এখানে ইয়েস, এই সো এর জায়গায় লিখব ইয়েস, তার আগে ভার্ব লিখব। ইয়েস, ভার্বটি হচ্ছে ইজ, আর সো এর পরিবর্তে এখানে নট লেস, নট লেস, ঠিক আছে। দ্যাট কার ইজ নট লেস, দ্যাট কার ইজ নট লেস। Dear viewers, our next structure, this car is so gorgeous as that. এখানেও কিন্তু নো আদার, অল আদার বা ভেরি ফিউ নেই। তাহলে এটিকে আমরা কিভাবে কম্পারেটিভ করতে পারি? এটি কম্পারেটিভ করা আরও সহজ। সেটি হচ্ছে সাবজেক্টের জায়গায় রয়ে যাবে দিস কার। ওকে, একইভাবে ভার্বের জায়গায় রয়ে গেল, আর সো এর জায়গায় লিখব নট লেস, ঠিক আছে। সো এর জায়গায় নট লেস। তোমাদের মনে আছে কি এর আগের স্ট্রাকচারটি কী ছিল? নট সো, নট সো, যার জায়গায় আমি লিখেছিলাম কি লেস। আর এখানে নেগেটিভ, এখানে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করলাম। আগে নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ করেছি। তাহলে দিস কার ইজ নট লেস
গর্জিয়াস, নট লেস, গর্জিয়াস। আর শেষে যে অ্যাজ আছে এই অ্যাজের জায়গায় হলো দেন। ওকে, তাহলে এখানে আমাকে সাবজেক্টের জন্য ভার্বের জন্য কোথাও আর হাতাহাতি করতে হচ্ছে না। হ্যাঁ, কোথাও হাতিয়ে বেড়াতে হচ্ছে না। যা সাবজেক্ট তাই সাবজেক্ট, যা ভার্ব তাই ভার্ব, জাস্ট কি সো এর জায়গায় নট লেস, অ্যাজের জায়গায় দেন। অর্থাৎ নট সো সেন্টেন্সে যদি নট সো থাকে বা নট অ্যাজ থাকে সেই জায়গায় কি লেস, সেই জায়গায় লেস। আর সেকেন্ড অ্যাজের জায়গায় তো দেন হবেই। আর যদি নট সো থাকে, নট সো এর জায়গায় লেস, আর যদি শুধু সো থাকে তাহলে নট লেস। ঠিক আছে, সো এর জায়গায় নট লেস আর নট সো এর জায়গায় লেস, আর সেকেন্ড অ্যাজের জায়গায় দেন তো থাকবেই। কি তাহলে এটা এই নো আদার, অল আদার বা ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সের তুলনায় কোনো অংশে কম কি, কোনো অংশে কঠিন? আমার কাছে কিন্তু অন্তত তা মনে হচ্ছে না। আশা করি তোমাদের কাছেও তা মনে হবে না যদি তোমরা এখন থেকে এক্সারসাইজ শুরু করে দাও। নেক্সট, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন। সে চাঁদের মতো সুন্দর। এইখানে একটি কথা আছে, সেটি হচ্ছে এই সে অর্থাৎ যে কোনো মেয়ে মানুষকে আমরা কি সাধারণত তার সৌন্দর্যকে চাঁদের সঙ্গে তুলনা করে থাকি, তাই না? কখনো কি এই একজন মেয়ে মানুষকে বা চাঁদকে পাশাপাশি বসিয়ে দিয়ে তাদের সৌন্দর্যের তুলনা করা হয়, করা যায়? তা কিন্তু করা যায় না, করা হয় না। আর সবচেয়ে বড় কথা, আমরা তো মরণশীল, আমরা ক্ষয়িষ্ণু। এই আমরা মানুষেরা আজকে বাঘের মতো শক্তিশালী, কালকে কি আমরা চিকার মতো দুর্বল হয়ে যেতে পারি। আজকে আমি চাঁদের মতো সুন্দর, আগামীকাল কাকের মতো কুৎসিত হতে পারি না? অর্থাৎ আমাদের যে সৌন্দর্য, আমাদের যে শক্তি, আমাদের যে গুণাবলী, এগুলো কি পরিবর্তনশীল। কিন্তু চাঁদের সৌন্দর্য যেমনটি ছিল ঠিক তেমনটিই রয়েছে, আগামীতেও তেমনটি থাকবে, তাই নয় কি? আর যা কিছু যেটা আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এটি কি চিরন্তন, এটি চিরন্তন। আর এই চিরন্তনমূলক শব্দ বা শব্দগুচ্ছগুলোকে বলা হয় উপমান পদ। বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় উপমান পদ, অর্থাৎ যার গুণাবলীর পরিবর্তন নেই সেটা হচ্ছে উপমান পদ। আর যার গুণাবলী কি আপেক্ষিক, পরিবর্তনশীল, তাকে বলা হচ্ছে উপমিত পদ। অর্থাৎ এই উপমান আর উপমিত, যেমন এখানে চাঁদ আর সে, আমরা একসঙ্গে করে তাদের সৌন্দর্য পরীক্ষা নিরীক্ষা করতে পারি না, একসঙ্গে করে কাছাকাছি বসিয়ে দিয়ে তাদের সৌন্দর্য তুলনা করতে পারি না। চাঁদ চাঁদের জায়গায়, সে তার জায়গায়। আর তাই এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই সাবজেক্ট আর হচ্ছে এখানে শেষে যে অ্যাজ দ্য মুন, এগুলোকে আমরা পরিবর্তন করব না। অর্থাৎ দ্য মুনের জায়গায় শি এর জায়গায় দ্য মুন, এটি করা যায় না, এটি বেমানান দেখায়। ওকে, তাই এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও সাবজেক্ট রইলো, ভার্বের জায়গায় ঠিক থাকলো, আর সো বা অ্যাজের জায়গায় এখানে জাস্ট কি ব্যবহার করব, নট লেস বিউটিফুল। আর শেষে যে অ্যাজ আছে এই অ্যাজের জায়গায় হলো দেন দ্য মুন। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটি, যে সে চাঁদের চেয়ে কম সুন্দরী নয়। তার মানে কি, সে চাঁদের মতো সুন্দরী। কি এই সেন্টেন্সটি অনেকে হয়তো মনে করতে পারো যে স্যার সেন্টেন্সটি এভাবে করলে কেমন হয়, কি দ্য মুন ইজ নট সো বিউটিফুল অ্যাজ শি, বা দ্য মুন ইজ মোর বিউটিফুল দ্যান শি। আসলে এগুলো যদি তোমরা অর্থ করে দেখো, ঠিক আছে, হয়তো স্ট্রাকচারালি রাইট হবে, গঠনগত দিক থেকে কম্পারেটিভ হবে, কিন্তু সেন্টেন্সটি মিনিংফুল হবে না। তাই এটি সবচেয়ে সহজ নিয়ম, যে সো এর জায়গা, অর্থাৎ যখন তোমার সেন্টেন্সে নো আদার, অল আদার বা ভেরি ফিউ থাকবে না, কিন্তু সো অ্যাজ থাকতেই হবে, তাছাড়া তো পজিটিভ হবে না, তখন আমরা জাস্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। অর্থাৎ শুধু সো এর জায়গায় নট লেস ব্যবহার করব, আর নট সো এর জায়গায় লেস ব্যবহার করব, আর সেকেন্ড অ্যাজের পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। রাইট? ওকে,
হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন। দেখো 6 এবং 7 নম্বর সেন্টেন্সটি, এখানে সে চাঁদের মতো সুন্দরী নয়। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন। সে চাঁদের মতো সুন্দর, আর কি সে সিংহের মতো শক্তিশালী। ঠিক আছে, সে সিংহের মতো শক্তিশালী। একজন মানুষকে কখনো সিংহের সঙ্গে লড়াই করতে দিয়ে তো পরীক্ষা করা হয় না, যে তুমি সিংহটির সঙ্গে যুদ্ধ করো দেখি, সিংহটির সঙ্গে কুস্তি করো দেখি, দেখি কে শক্তিশালী, তুমি নাকি সিংহটি। এমনটি করা হয় কি কখনো? যদি তা করতে বলা হয় কখনো, তাহলে কি তাকে স্বাভাবিক মানুষ বলা হবে? সে লোকগুলোকে অ্যাবনর্মাল বলা হবে, মেন্টাল বলা হবে, তাই না? আমরা অ্যাবনর্মালও হতে চাই না, মেন্টালও হতে চাই না। তাই সিংহ সিংহের জায়গায় থাক, আর হিয়ের জায়গায় থাক। ওকে, ঠিক 6 নম্বর স্ট্রাকচারের সেন্টেন্সটির মতো। তাহলে হি ইজ, ঠিক আগের মতো আমরা অ্যাজের জায়গায় কী ব্যবহার করব? নট লেস স্ট্রং। হি ইজ নট লেস স্ট্রং। আর সেকেন্ড অ্যাজের জায়গায় হলো দেন আ লায়ন, অর্থাৎ সে চাঁদের চেয়ে কম শক্তিশালী সে সিংহের চেয়ে কম শক্তিশালী নয়। তার মানে কি, সে সিংহের মতোই শক্তিশালী। তাতে কি অর্থের কোনো পরিবর্তন হলো? তা তো হলো না, বরং সেন্টেন্সটির অর্থের কোনো পরিবর্তন হলো না, আর একদিকে স্ট্রাকচার অনুযায়ী কম্পারেটিভ হয়ে গেল। সো আই এম রাইট। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি পজিটিভ থেকে কম্পারেটিভ স্ট্রাকচারের উপরে বেশ কয়েকটি এক্সাম্পল আলোচনা করেছি, অনুশীলন করেছি। আশা করি এর বাইরে কোনো পজিটিভ স্ট্রাকচারের সেন্টেন্স নেই। হ্যাঁ, যদি তোমরা পেয়ে যাও এর বাইরেও কোনো নতুন কোনো স্ট্রাকচারের পজিটিভ সেন্টেন্সকে পেয়ে যাও, যাকে কমপ্লিট করতে হবে, কম্প্যারেটিভ করতে হবে, যেটি তোমরা হয়তো করতে পারছো না, তবে কমেন্ট বক্সে উল্লেখ করলে, জানিয়ে রাখলে আমি চেষ্টা করব সেটির সমাধান দিতে, অথবা তোমরা আরও নিত্য নতুন যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেম আমার সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। আমি সাধ্যমতো চেষ্টা করব আমার শিক্ষকতা জীবনের যাবতীয় কিছু দিয়ে চেষ্টা করব তোমাদের পাশে থাকার, যেমনটি রয়েছি, আশা করি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তবে তার জন্য তোমাদের কি করতে হবে? আমাকেও তোমাদের পাশে পেতে হলে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। শুধু তাই না, আর আমার ক্লাসগুলো, বিশেষ করে আজকের এই ক্লাসটি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। কারণ আমরা তো বরাবর তাই করে থাকি, আমাদের ভালো লাগা, যে কোনো কিছু ভালো লাগার লোকদের সঙ্গে শেয়ার করি। আর ক্লাসটি ভালো লাগুক বা মন্দ লাগুক, ঠিক আছে, সেটি একটু কমেন্ট বক্সে জানিয়ে রাখলে আমি নিজে ধন্য হব। বিশেষ করে যদি আমার ক্লাসের কোনো ত্রুটি থেকে থাকে, ঠিক আছে, সেটি যদি তোমরা ধরিয়ে দিতে পারো, এই যে তোমরা যদি আমাকে ধরিয়ে দাও, তাতে করে আমি কি নিজেকে সংশোধন করতে পারবো। এবং এই যে তোমরা আমাকে নিজেকে সংশোধনের সুযোগ করে দিবে, এটি আমার জন্য অনেক অনেক বড় পাওনা। তাই শিক্ষার্থীবৃন্দ, কোনো রকম সংকোচ না করে, যে কোনো ধরনের পজিটিভ হোক বা নেগেটিভ হোক, কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। আমি যে কোনো কমেন্টকে সাধুবাদ জানাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে, আগামী ভিডিওতে আমরা কি পজিটিভ টু কম্পারেটিভ শেখাতে হলো। এখন কম্পারেটিভ থেকে পজিটিভ করা দরকার না? তাই আগামী ক্লাসে কিভাবে আমরা কম্পারেটিভ স্ট্রাকচারের সেন্টেন্সকে পজিটিভ করতে পারি, সেই বিষয়ে ক্লাস করব, এক্সারসাইজ করব। আর সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ।